কংগ্রেসের অধিবেশন ১৯০৮ সাল। ১৯০৮ সালে কংগ্রেসের অধিবেশন। ১৯০৮ সালে কংগ্রেসের অধিবেশন। সুরার বিভাজনের পর থেকে ১৯০৮-এর কংগ্রেস অধিবেশন থেকে ১৯১৫ পর্যন্ত এই সময়কালটি ছিল পুরোপুরিভাবে ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের যুগ। ১৯০৮ থেকে ১৯১৫ পর্যন্ত ছিল ভারতের জাতীয় কংগ্রেসের যে সভাটি, সেটা পুরোটাই ছিল নরমপন্থীদের দখলে। এটা ছিল নরমপন্থী যুগ। চরমপন্থী যারা ছিল, যেমন লাল বাল পাল অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল, দল থেকে বাইরে থাকায় কংগ্রেসের নিয়ন্ত্রণ সরাসরি নরমপন্থীদের হাতে চলে যায়। লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল দল থেকে বাইরে থাকায় কংগ্রেসের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নরমপন্থীদের হাতে চলে যায়। তিন প্রদেশের তিন নেতা, পাঞ্জাবে লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিন চন্দ্র পাল দল থেকে বাইরে থাকায় কংগ্রেসের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে নরমপন্থীদের হাতে চলে যায়। ১৯০৮ সালের মাদ্রাজ অধিবেশন ২৩তম অধিবেশন, সভাপতি ছিলেন নরমপন্থী রাসবিহারী ঘোষ। ১৯০৮ সালে মাদ্রাজ অধিবেশন ২৩তম অধিবেশন ছিল, সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। একটা বিশেষ ঘটনা ঘটে যে কংগ্রেসের এই সময় প্রথম লিখিত সংবিধান গৃহীত হয়। কেবল সাংবিধানিক উপায়ে আন্দোলন হবে, এটাই কংগ্রেসের সিদ্ধান্ত হয়। ১৯০৮ সালে মাদ্রাজ অধিবেশন ২৩তম অধিবেশন ছিল। এই সময় রাসবিহারী ঘোষ ছিল সভাপতি। কংগ্রেসের প্রথম লিখিত সংবিধান গৃহীত হয় এবং কেবল সাংবিধানিক উপায়ে আন্দোলন হবে, এটাই এই সভামঞ্চে গ্রহণ করা হয়। ১৯০৯ সালে লাহোর অধিবেশন, সভাপতি মদন মোহন মালব্য। পাঞ্জাবের লাহোরে সভা অনুষ্ঠিত হয়। ১৯০৯ সালের কংগ্রেসের বার্ষিক অধিবেশন, লাহোর কংগ্রেস অধিবেশন, সভাপতি মদন মোহন মালব্য। তিনিও একজন নরমপন্থী নেতা এবং ইনি কিন্তু এই মদন মোহন মালব্য হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা। এই মদন মোহন মালব্য হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা এবং বেনারস হিন্দু কলেজ যেটা রয়েছে, তারও প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য বেনারস হিন্দু কলেজ যেটা রয়েছে, সেটারও প্রতিষ্ঠাতা। এই অধিবেশনে নরমপন্থী নেতারা ব্রিটিশ সরকারের সাথে আলোচনা করে আইন পরিষদে ভারতীয়দের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে মত দেয়, যা পরবর্তীকালে ১৯০৯ সালের মর্লেমেন্টো রিফর্ম অ্যাক্ট বা মর্লেমেন্টো সংস্কার আইন প্রবর্তনের পথ সুগম করেছিল। এই যে দাবি জানানো হয় ১৯০৯-এর যে অধিবেশন থেকে, সেখান থেকেই পরবর্তীকালে ইংরেজ সরকার সেটা মেনে নিয়ে ১৯০৯ সালের মর্লেমেন্টো সংস্কার আইন চালু করে। মর্লেমেন্টো আইনে মুসলিমদের জন্য যে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছিল, তার তীব্র সমালোচনা ও নিন্দা করা হয়। মুসলিমদের জন্য যে পৃথক নির্বাচনের ব্যবস্থা বা সেপারেট ইলেক্টোরেটের ব্যবস্থা করা হয়েছিল, তার তীব্র সমালোচনা ও নিন্দা করা হয়। ১৯১১ সালের কলকাতা অধিবেশন। ১৯১১ সালের কলকাতা অধিবেশন কংগ্রেসের ২৬তম অধিবেশন। ১৯১১ সালের কলকাতা অধিবেশন কংগ্রেসের ২৬তম অধিবেশন, সভাপতি ছিলেন বিষেন নারায়ণ ধর। বিশেষ ঘটনা একটা ঘটেছিল কি না, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন এই গানটি এই অধিবেশনে প্রথমবারের মতো গাওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন এই গানটি প্রথমবারের মতো গাওয়া হয়। রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী চৌধুরানী ও কয়েকজন ছাত্রছাত্রীর কণ্ঠে এই গানটা পরিবেশন করা হয়েছিল। রবীন্দ্রনাথের ভাগ্নী দেবী সরলা দেবী চৌধুরানী এবং কয়েকজন ছাত্রছাত্রীর কণ্ঠে এই গানটি পরিবেশিত হয়েছিল। পরবর্তীকালে স্বাধীন ভারতে ১৯৫০ সালে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে এটি গৃহীত হয়। ঐতিহাসিক বঙ্গভঙ্গ রদকে স্বাগত জানানো হয়। ঐতিহাসিক বঙ্গভঙ্গ রদকে এই অধিবেশন থেকেই স্বাগত জানানো হয়। কারণ ১৯১১ সালে যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এটা বাদ হবে। ১৯০৫ সালে লর্ড কার্জন যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল, ১৯১১ সালে সেই বঙ্গভঙ্গকে রদ করা হয়। ১৯০৫ সালে লর্ড কার্জন যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল, ১৯১১ সালে সেটাকে রদ করা হয়। আবার যুক্তপ্রদেশ, আবার যুক্তবঙ্গের সূচনা হয়, মানে দুই বঙ্গ একসাথে মিলে যায় এবং রাজধানী কিন্তু কলকাতা থেকে দিল্লি চলে যায়। রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়। ১৯১২ অধিবেশন কংগ্রেসের। ১৯১২ কংগ্রেস অধিবেশন পাটনা বা বাঁকিপুরে হয়েছিল। পাটনা কাছাকাছি বাঁকিপুর বলে একটা জায়গা আছে, সেখানে হয়েছিল। রঘুনাথ মোধেলকার, আর.এন. মোধেলকার ছিল এর সভাপতি। এটি বিহারে অনুষ্ঠিত কংগ্রেসের প্রথম অধিবেশন এবং এখানকার একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম এর মৃত্যুর পর কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাকে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হিসেবে ঘোষণা করে, কংগ্রেসের জনক বলে তাকে ঘোষণা করে। অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমের মৃত্যু হয় এই সময় ১৯১২ সালে এবং তাকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হিসেবে ঘোষণা করা হয়। ১৯১৩ সাল করাচি অধিবেশন কংগ্রেসের ২৮তম অধিবেশন। ১৯১৩ সাল কংগ্রেসের করাচি অধিবেশন, সভাপতি নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর। এই সময় হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দেওয়া হয় এবং করাচিতে সর্বভারতীয় মুসলিম লীগের সাথে একটি সমঝোতার পরিবেশ কংগ্রেসের সূচনা হয়। করাচিতে সর্বভারতীয় মুসলিম লীগের সাথে একটি সমঝোতার পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়। ১৯১৪ মাদ্রাজ অধিবেশন।
1914 মাদ্রাজ অধিবেশন, সভাপতি ভূপেন্দ্রনাথ বসু। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষাপটে এই হচ্ছে অধিবেশন, এবং এখানে ব্রিটিশ সরকারকে যুদ্ধ প্রচেষ্টায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষাপটে এই ব্রিটিশ সরকারের যুদ্ধ প্রচেষ্টায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এই অধিবেশনে। এই অধিবেশনে আয়ারল্যান্ডের নেত্রী ছিলেন অ্যানি বেসান্ত, কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তিনি থিওজফিক্যাল সোসাইটির একজন সদস্য ছিলেন। এই অধিবেশনে আয়ারল্যান্ডের নেত্রী অ্যানি বেসান্ত আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবং তিনি থিওজফিক্যাল সোসাইটিতে তিনি মানে সদস্য ছিলেন, এবং তিনি এই অ্যানি বেসান্ত চরমপন্থীদের দলে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা শুরু করেন এই সময় থেকেই। কংগ্রেসের 1915 বোম্বে অধিবেশন, 30তম অধিবেশন। 1915 বোম্বে অধিবেশন, 30তম অধিবেশন। সত্যেন্দ্র প্রসন্ন সিংহ বা এসপি সিনহা 1915 বোম্বে অধিবেশন, 30তম অধিবেশন। গান্ধীজির উপস্থিতি। গান্ধীজি এই সময় দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর মহাত্মা গান্ধীর দর্শক হিসেবে এই অধিবেশনে যোগ দেন। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর মহাত্মা গান্ধীর দর্শক হিসেবে এই অধিবেশনে যোগদান করেন। অ্যানি বেসান্ত ও তিলকের প্রচেষ্টায় কংগ্রেসের সংবিধানে পরিবর্তন এনে চরমপন্থীদের পুনরায় কংগ্রেসে যোগ দেওয়ার দরজা উন্মুক্ত করা হয়। অ্যানি বেসান্ত ও তিলকের প্রচেষ্টায় কংগ্রেসের সংবিধানে পরিবর্তন এনে চরমপন্থীদের পুনরায় কংগ্রেসে যোগ দেওয়ার দরজা উন্মুক্ত করা হয়।